যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক পরিচয় নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও বিতর্ক চলে আসছে। আধুনিক সময়ে অনেকেই প্রশ্ন তুলছেন, এই দেশ কি সত্যিই জনগণের দ্বারা পরিচালিত, নাকি প্রযুক্তি ও কর্পোরেট শক্তির আধিপত্যে একটি প্লুটোক্রেটিক ব্যবস্থায় পরিণত হয়েছে? এই বিতর্কের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ। প্রযুক্তির অগ্রগতি ও বৃহৎ কর্পোরেশনগুলোর প্রভাব সমাজে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এই অংশে আমরা যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ও বর্তমান বিতর্কের সূচনা নিয়ে আলোচনা করব। যুক্তরাষ্ট্রের সংবিধান আধুনিক উদার গণতন্ত্রের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়। এটি ব্যক্তি স্বাধীনতা, আইনের শাসন এবং ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গঠন করেছে। প্রধান প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নির্বাহী শাখা, আইনসভা এবং বিচার বিভাগ, যেগুলো একে অপরের উপর নির্ভরশীল ও পরস্পরকে নিয়ন্ত্রণ করে। সংবিধান যুক্তরাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কাঠামো যুক্তরাষ্ট্রকে উদার গণতন্ত্রের আদর্শ হিসেবে বিশ্বে পরিচিত করেছে। গণতন্ত্রের ঘোষিত কাঠামো সাধারণত জনগণের অংশগ্রহণ এবং স্বচ্ছতার প্রতিশ্রুতি দেয়, তবে বাস্তবে রাজনৈতিক অর্থনীতি এবং কর্পোরেট শক্তির প্রভাব নীতি নির্ধারণের প্রক্রিয়াকে জটিল করে তোলে। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের অর্থনৈতিক ক্ষমতা ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ওপর প্রভাব বিস্তার করতে পারে, ফলে অনেক সময় জনগণের স্বার্থের চেয়ে ব্যবসায়িক স্বার্থ অগ্রাধিকার পায়। এই বাস্তবতা গণতান্ত্রিক কাঠামোর আদর্শ ও বাস্তবতার মধ্যে একটি স্পষ্ট ব্যবধান তৈরি করে। ঊনবিংশ শতকের শেষভাগে শিল্প বিপ্লবের ফলে প্রযুক্তি ও অর্থনৈতিক শক্তির এক নতুন যুগের সূচনা হয়। এই সময় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে এবং সমাজের বিভিন্ন স্তরে তাদের প্রভাব বিস্তার করতে শুরু করে। টেকনো-প্লুটোক্রেটিক ধারা মূলত প্রযুক্তি ও পুঁজির সম্মিলিত শক্তির মাধ্যমে রাজনৈতিক সিদ্ধান্ত ও নীতি নির্ধারণে প্রভাব ফেলতে থাকে। এর ফলে রাষ্ট্র ও জনগণের ওপর কর্পোরেট শক্তির নিয়ন্ত্রণ বাড়তে থাকে, যা আধুনিক যুগের সামাজিক ও রাজনৈতিক কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করেছে। 1930 এর দশকে গ্রেট ডিপ্রেশন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে গভীর সংকটে ফেলেছিল। এই সংকট মোকাবেলায় সরকার নিউ ডিল নীতি গ্রহণ করে, যা সামাজিক নিরাপত্তা, শ্রমিক অধিকার এবং সরকারি হস্তক্ষেপকে উৎসাহিত করেছিল। কর্পোরেট লবি এই নীতির বিরুদ্ধে সক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানায় এবং তাদের স্বার্থ রক্ষার জন্য সংগঠিত ও শক্তিশালী হয়। তারা বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশল ব্যবহার করে নিউ ডিলের কিছু উদ্যোগ বাধাগ্রস্ত করার চেষ্টা করে। এর ফলে কর্পোরেট লবির প্রভাব ও শক্তি আরও বৃদ্ধি পায়, যা পরবর্তী দশকগুলোতে মার্কিন নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1980 এর দশকে রোনাল্ড রেগনের প্রশাসন কর্পোরেট কর কমানোর নীতি গ্রহণ করে, যার ফলে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর লাভ বৃদ্ধি পায়। এই সময়ে কর্পোরেট গোষ্ঠীগুলো নীতি নির্ধারণে আরও বেশি প্রভাব বিস্তার করতে শুরু করে। তাদের লবিং ও রাজনৈতিক অনুদানের মাধ্যমে সরকারি সিদ্ধান্তে কর্পোরেট স্বার্থের প্রতিফলন দেখা যায়। এর ফলে অর্থনৈতিক বৈষম্য বাড়ে এবং সাধারণ জনগণের ওপর করের বোঝা তুলনামূলকভাবে বৃদ্ধি পায়। এই পরিবর্তনগুলো আমেরিকার অর্থনৈতিক ও সামাজিক কাঠামোতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। ডিজিটাল যুগে প্রযুক্তি জায়ান্টদের আধিপত্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে বড় কর্পোরেশনগুলো রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই আধিপত্যের কারণে পাবলিক স্ফিয়ারের শক্তি কমে যাচ্ছে এবং সাধারণ মানুষের মতামত ও অংশগ্রহণ সীমিত হচ্ছে। প্রযুক্তি কোম্পানিগুলো তথ্য নিয়ন্ত্রণের মাধ্যমে সমাজের ওপর প্রভাব বিস্তার করছে। এর ফলে গণতান্ত্রিক প্রক্রিয়া ও স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। বিগ ডেটা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অ্যালগরিদমের ব্যবহার নির্বাচনী প্রচার ও আইন প্রণয়নের ক্ষেত্রে দিন দিন বাড়ছে। এই প্রযুক্তিগুলো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও দক্ষ করে তুললেও জনগণের প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি সংকট সৃষ্টি করছে। টেকনো অলিগার্চি অর্থাৎ প্রযুক্তি নির্ভর অল্প কিছু শক্তিশালী গোষ্ঠী সমাজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। অ্যালগরিদমিক গভর্নেন্সের ফলে সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা ও গণতান্ত্রিক অংশগ্রহণ কমে যেতে পারে। ফলে প্রযুক্তির অগ্রগতি গণতন্ত্রের জন্য যেমন সুযোগ তৈরি করে, তেমনি নতুন চ্যালেঞ্জও নিয়ে আসে। গণতন্ত্রের মূল দর্শন হচ্ছে জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং গণমাধ্যমের স্বাধীনতা, কিন্তু প্রযুক্তি ও অর্থের প্রভাব এই দুটি স্তম্ভকে ক্রমশ দুর্বল করে দিচ্ছে। প্রযুক্তির মাধ্যমে তথ্যের প্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে, ফলে জনগণের মতামত গঠনে স্বচ্ছতা কমে যাচ্ছে।
অর্থের প্রভাব গণমাধ্যমকে নিরপেক্ষতা থেকে সরিয়ে দেয়, যা গণতন্ত্রের জন্য হুমকি। এই পরিবর্তনগুলো গণতন্ত্রের মৌলিক মূল্যবোধের ক্ষয় ঘটাচ্ছে। 2008 সালের আর্থিক সংকট বিশ্ব অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছিল। এই সংকটের ফলে বহু মানুষ চাকরি হারিয়েছে এবং অনেক পরিবার দারিদ্র্যের মুখে পড়েছে। অর্থনৈতিক ধ্বংসের পাশাপাশি সামাজিক অসাম্য আরও প্রকট হয়েছে, কারণ ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান বেড়ে যায়। এছাড়া গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোও দুর্বল হয়ে পড়ে, যার ফলে জনগণের আস্থা কমে যায়। এই সংকটের পরিণতি আজও বিভিন্ন দেশে অনুভূত হয়। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে কাঠামোগত ঝুঁকি ও মোরাল হ্যাজার্ড একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ঝুঁকি ব্যবস্থাপনায় দুর্বলতা এবং দায়বদ্ধতার অভাবের কারণে ব্যাংকগুলোর কার্যক্রমে স্বচ্ছতা কমে গেছে। এর ফলে জনগণের মধ্যে ব্যাংকিং সেক্টরের প্রতি আস্থা কমে যাচ্ছে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে। এই পরিস্থিতি মোকাবেলায় কার্যকর নীতিমালা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োজন। রেন্ট সিকিং বিহেভিয়ার অর্থনৈতিক ব্যবস্থায় এমন আচরণকে বোঝায়, যেখানে কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান উৎপাদনমূলক কার্যক্রমের পরিবর্তে শুধুমাত্র লাভ অর্জনের উদ্দেশ্যে সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ফিনান্সিয়াল প্যাট্রিয়ার্কি এই প্রবণতাকে আরও শক্তিশালী করে, কারণ কর্পোরেট লাভের প্রবণতা সাধারণ মানুষের আর্থিক অস্থিরতাকে বাড়িয়ে তোলে। এর ফলে সমাজে শ্রেণী বিভাজন স্পষ্ট হয়ে ওঠে, যেখানে একদিকে কর্পোরেট ও ধনী শ্রেণী লাভবান হয়, অন্যদিকে সাধারণ মানুষ অর্থনৈতিক অনিশ্চয়তায় পড়ে। এই পরিস্থিতি অর্থনৈতিক ন্যায়বিচারের প্রশ্নকে সামনে আনে এবং সামাজিক বৈষম্যকে গভীর করে। গ্রেট রিসেশন বিশ্ব অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছিল, যার ফলে অনেক দেশে গণতান্ত্রিক কাঠামো দুর্বল হয়ে পড়ে। অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষমতার অসম বণ্টন সমাজে বিভাজন এবং অসন্তোষের জন্ম দেয়। এই সংকটের ফলে দীর্ঘমেয়াদী সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা দেখা দেয়, যা রাষ্ট্রের নীতিমালা ও জনগণের অংশগ্রহণকে নতুনভাবে সংজ্ঞায়িত করে। গণতন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে অর্থনৈতিক ন্যায্যতা ও প্রযুক্তিগত সমতা নিশ্চিত করা জরুরি হয়ে ওঠে। গণতন্ত্রের ধারণা প্রাচীন গ্রিসে বিকশিত হয়, যেখানে অ্যারিস্টটল রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন রূপ বিশ্লেষণ করেন। তিনি গণতন্ত্রকে জনগণের শাসন হিসেবে চিহ্নিত করেন, তবে এর কিছু দুর্বলতার কথাও উল্লেখ করেন। অ্যারিস্টটলের মতে, গণতন্ত্রে কখনো কখনো সংখ্যাগরিষ্ঠের আধিপত্য অলিগার্কির ঝুঁকি সৃষ্টি করতে পারে, যেখানে কিছু ব্যক্তি বা গোষ্ঠী ক্ষমতা কেন্দ্রীভূত করে। এই বিশ্লেষণ আমাদের বুঝতে সাহায্য করে কেন গণতান্ত্রিক ব্যবস্থায় ভারসাম্য ও জবাবদিহিতা গুরুত্বপূর্ণ। রাজা মিদাসের পৌরাণিক কাহিনী সম্পদ ও ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণের একটি ট্র্যাজিক রূপক হিসেবে বিবেচিত হয়। তিনি স্বর্ণের স্পর্শের আশীর্বাদ চেয়েছিলেন, কিন্তু তা তার জীবনে দুর্ভোগ ডেকে আনে, কারণ সবকিছুই স্বর্ণে পরিণত হয়ে যায়। এই গল্পটি রাজনৈতিক অর্থনীতিতে সম্পদের অসম বণ্টন ও কেন্দ্রীকরণের বিপদ সম্পর্কে সতর্ক করে। সমাজে যখন ক্ষমতা ও সম্পদ সীমিত হাতে কেন্দ্রীভূত হয়, তখন তা ব্যক্তিগত ও সামাজিক ক্ষতির কারণ হতে পারে। রাজা মিদাসের কাহিনী আজও আধুনিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে প্রাসঙ্গিক, কারণ এটি ন্যায়বিচার ও ভারসাম্যের গুরুত্ব তুলে ধরে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসের সূচনা হয়েছিল স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে, যখন উপনিবেশগুলো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করে। এই সময় সংবিধান প্রণেতারা একটি নতুন রাষ্ট্র গঠনের জন্য মূল লক্ষ্য নির্ধারণ করেন, যাতে ব্যক্তিগত স্বাধীনতা এবং আইনগত সুরক্ষা নিশ্চিত করা যায়। তারা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেন, যেখানে নাগরিকরা নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধিদের নির্বাচন করতে পারে। এই ভিত্তি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার মূল স্তম্ভ হিসেবে আজও বিদ্যমান।